হ্যালো, আরো একটা বছর জীবন থেকে পার করে ফেললাম। ২০২৫ চলে গিয়েছে। কিন্তু খুব বেশি ভ্যালু আসলে জীবনে এড করতে পারিনি। আজকে মূলত আপনাদেরকে জানাতে চাই যে ২০২৫ সালে আমি যতগুলো সিনেমা নাটক দেখেছি, যতগুলো বই পড়েছি এর মধ্যে কোনটা আমার কাছে সবচেয়ে বেস্ট ছিল, সেরা ছিল। সেটাই মূলত আমি আপনাদেরকে জানাতে চাই এবং এর জানানোর একটা টেকনিকে আমি জানাতে চাই। সেটা হলো আমার কাছে কোনো লিস্ট নাই। আমি জাস্ট যখন ভাববো যে কোনটা আমার কাছে বেস্ট বই ছিল, কোনটা আমার কাছে বেস্ট আম সিনেমা ছিল এটা ভাবার সাথে, সাথে মাথায় ১ম যে ২ টো ৩ টে আসবে আমি সেই ২ টো ৩ টে আমি আপনাদেরকে বলব। তার মানে হচ্ছে ওইগুলো মনের মধ্যে সবচেয়ে বেশি গেঁথে আছে। সিনেমার কথা বললে ১ম যে সিনেমাটার কথা মনে আসছে সেটা হচ্ছে 'ওমর'। এটা হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল সম্ভবত ডিরেক্টর আ উনার সিনেমা। আমি দেখেছি YouTube এ এটা। এটা OTT সিনেমা সম্ভবত। তো এটা খুবই চমৎকার সিনেমা। আমার মূলত ফানি সিনেমা এবং অ্যাকশন সিনেমা ভালো লাগে সবচেয়ে বেশি। তার মধ্যে এই সিনেমাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা রিকমেন্ডেবল। আমি এটা মানে আন্ডাররেটেড একটা সিনেমা। আপনারা অনেকেই দেখেননি এবং এটা খুব বেশি হাইপও তোলেনি। বাট আমি র‍্যান্ডমলি ব্রাউজ করতে, করতে সামনে এসেছিল দেখেছিলাম। খুবই চমৎকার সিনেমা। এর মধ্যে মোস্তফা যে রাজ আছে, মোস্তফা রাজ না? ওই যে একটা হিরো আছে, পরীমনির হাসব্যান্ড ছিল। নাম কি যেন? রাজ। শরীফুল ইসলাম রাজ, শরীফুল ইসলাম রাজ। আর হচ্ছে নাসিরুদ্দিন খান আছে। আমার ওর অভিনয় খুবই ভালো লাগে। তারপরে শহীদুজ্জামান সেলিম রয়েছে এবং আরো অনেকে রয়েছে। প্রত্যেকেই এত চমৎকার অভিনয় করেছে এখানে। আপনার খুবই ভালো লাগবে। যেমন গল্প, তেমন মেকিং। আপনি হিউমারে ভরা একটা সিনেমা। আপনি চাইলে ইউটিউবে আছে সম্ভবত চ্যানেল আইয়ে বা সিনেমা হলের চ্যানেলে রয়েছে। জাস্ট ওমর লিখে সার্চ দিলেই হয়তো চলে আসবে। আপনি সিনেমাটা দেখতে পারেন। খুবই ভালো লাগবে। এরপরে আরেকটা সিনেমা বলতেছি সেটা হচ্ছে মোশাররফ করিমের অভিনীত। এটা হচ্ছে মোবারকনামা। মোবারকনামাও এটা একটা ওয়েব সিরিজ। তো আমি রিসেন্টলি দেখেছি। মূলত আমি কয়েকটা ক্লিপস দেখেছিলাম তারপর হয়ে খুঁজছিলাম যে কিভাবে দেখা যেতে পারে। আমার যেহেতু কোনো সাবস্ক্রিপশন নেওয়া নাই কারণ এগুলো দেখার সময় পাই না, সুযোগ পাই না, নিয়ে বেকার পড়ে থাকবে। বাট অনেকগুলো লিস্ট করেছিলাম যে আমি কিছু, কিছু ক্লিপ দেখার কারণে আগ্রহ তৈরি হয়েছিল। বাট আল্টিমেটলি দেখা হয় না শেষ পর্যন্ত। তো এই দুটো আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন উৎসব দেখতে চেয়েছিলাম। আমি এর মধ্যে অবশ্যই এই বছরে ২০২৫ সালে সিনেমা হলে গিয়েও একটা সিনেমা দেখেছি। বাট ওগুলো লিস্টের মধ্যে আনছি না। এই দুটো সিনেমাই আমি আপনাদেরকে রিকমেন্ড করছি। এই দুটোই আপনি YouTube এ পেয়ে যাবেন। বাট বেটার যে সিনেমাগুলো OTT তে দেখার কথা সেখান থেকে দেখে নিবেন। ভালো লাগবে এই দুটো সিনেমা। এরপরে হচ্ছে আরেকটা সিনেমার কথা বলতেই হয়। জাস্ট কিছুদিন আগে দেখেছি 'গল্প হলেও সত্যি'। 'গল্প হলেও সত্যি' কিন্তু পশ্চিমবাংলার একটা সিনেমা। আ সোহমের করা। এটা না। আমি যে সিনেমাটার কথা বলছি এই সিনেমাটা গত শতাব্দীর ৫০ বা ৬০ এর দশকের সিনেমা। এটা রিসেন্টলি আপলোড করেছে একটা চ্যানেলে। তো আপনি এটা দেখে নিতে পারেন। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা। বাট গল্প, মেকিং এবং আর্টিস্টদের প্রত্যেকের অভিনয় এবং পুরো মেসেজটা চমৎকার। আপনার ভালো লাগবে ফর শিওর। তো এই ৩ টা সিনেমাই। অন্য কোনো সিনেমার কথা যদি মনে আসে ভিডিওর মধ্যে তাহলে বলব, না হলে নাই এই ৩ টা সিনেমা। বইয়ের কথা বলতে গেলে বই মূলত আমার থ্রিলার বই বেশি ভালো লাগে, ডিটেকটিভ বই বেশি ভালো লাগে। তো সেই সেন্সে সম্ভবত 'নেমেসিস' পড়েছি এবার। মোহাম্মদ নাজিমুদ্দিনের বই আমার খুবই ভালো লাগে। যদি থ্রিলার বইয়ের কথা বলি তাহলে তো মাসুদ রানা আছে কাজী সাহেবের। কিন্তু সবকিছু মিলিয়ে মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখাটা আমার কাছে এখন সবচেয়ে ফেভারিট। এর লেখাটাই সবচেয়ে ভালো লাগে। এর অনেকগুলো বই পড়া হয়েছে। বই উনার খুব বেশি না, বাট বেশিরভাগই পড়া হয়েছে। আপনারা পড়ে দেখতে পারেন, ভালো লাগবে যেকোনো বই। এরপরে আরেকটা বই আমার ভালো লেগেছে সেটা হচ্ছে 'পঞ্চভূত'। 'পঞ্চভূত' হচ্ছে এই বইয়ের লেখক আব্দুল মাজেদ। এই বইটা ভালো লাগার পেছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই বইটার পঞ্চভূতের যে গল্পগুলো, সেই গল্প হচ্ছে গ্রামে যারা বড় হয়েছে তারা বিভিন্ন ঘটনা শুনতে, শুনতে বড় হয়। যে ভূত-প্রেতের গল্প, তারপর হচ্ছে ধরেন ২০-৫০ বছর আগে কারো সাথে কিছু ঘটে গেছে বা কিছু, কিছু জায়গা থাকে ওই জায়গায় অনেক ভয় থাকে, মানুষ ভয় পায়। সেই ভয়ের কারণও থাকে, সেই কারণ বলতে গল্প থাকে যেটা শুনে, শুনে মানুষ মানে বেড়ে ওঠে। এরকম নানান কিছু থাকে। এই যে সংকলন, যে ওই জায়গাটা কেন ভয় ছিল, কি ঘটনা ঘটেছিল, এইটা বলেছে লেখক এবং লাস্টে তিনিও তো আসলে তার বয়সটা বেড়েছে এবং তিনি এই ঘটনাগুলো ভেবেছেন পরবর্তীতে। ছোটবেলায় তো প্রচুর ভয় পেয়েছেন বাট যত বেশি তিনি বেড়ে উঠেছেন তত বেশি এটা নিয়ে ভেবেছেন।
ভেবে ভেবে রিজন বের করেছেন যে এই যে ছোটবেলায় যে এই জায়গাতে এত বেশি ভয় পেয়েছি বা এই যে গল্পটা শুনেছি, এই যে ঘটনাগুলোর কথা শুনেছি, কেন ঘটেছে এক্স্যাক্টলি? কারণ তখন তো একটা রিজন শুনেছে এই ঘটনাটা এই কারণে হয়েছে, কিন্তু ওটা সবসময় তো সঠিক না। বেসিক্যালি আমরা যে ঘটনাগুলো শুনি, দেখবেন যে ওই ঘটনা যার কাছ থেকে শুনেছেন তিনিও কারো কাছ থেকে শুনেছেন, তিনি যার কাছ থেকে শুনেছেন তাকে যদি জিজ্ঞাসা করেন তিনিও বলবেন যে তিনিও কারো কাছ থেকে শুনেছেন। আলটিমেটলি আপনি যদি খুঁজতে খুঁজতে গোড়ায় যান, দেখবেন যে কেউ ওই ঘটনার চাক্ষুষ কোনো সাক্ষীই নেই, জাস্ট শুনেছেন সবাই। তো এরকম ঘটনায় বেশি থাকে। এরকম ঘটনাগুলো উনি ভেবে ভেবে বেশ কিছু যৌক্তিক সমাধান দিয়েছেন, যৌক্তিক কারণ খুঁজে বের করেছেন যে এক্স্যাক্টলি এই কারণে হয়েছিল ঘটনাটা। বাট আমাদের সামনে এইভাবে উপস্থাপন করা হয়েছে বা মানুষ এইভাবে ভেবেছে, মানুষ এইভাবে ভয় পেয়েছে। ভয় একটা সাংঘাতিক জিনিস। এভাবে ভয় পেয়ে বহু মানুষ হার্ট ফেল করে মারা যায়। মানুষ বলে না ভয় পেয়ে মারা যায়, ভয় পেলে তো মানুষ আসলে হার্ট ফেল করে। তো এই পঞ্চভূত বইটা আপনি পড়তে পারেন, এটাও পড়ে দেখতে পারেন, এটা আপনার ভালো লাগবে। তো মূলত বইয়ের নাম বলতে আমি গত বছর যেসব প্রকাশযোগ্য যেসব বই পড়েছি তার মধ্যে এই বইগুলো, এই দুটো বই আমার কাছে মনে আসছে এখন পর্যন্ত, ভালো লেগেছে। তো পড়ে দেখতে পারেন। আর কিছু বই পড়েছি, কিছু কিছু বই আছে আমি আসলে সারা বছরই পড়ি। যেমন হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, এই বইটা আমি 2022 সাল থেকে পড়া শুরু করেছি সম্ভবত। এই বইগুলো যেটা সেলফ হেল্পের বই, তো এগুলো আমি যতবার পড়ি ততবারই দেখা যায় যে নতুন নতুন ইনসাইট পাই। দ্যাটস ওয়াই আমি এগুলো বারবার পড়ার চেষ্টা করি, যেগুলো নিজের স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগে বা নিজের নলেজ বাড়াতে কাজে লাগে। আসলে নলেজের বিকল্প তো নেই জীবনে, লাগবেই। তো দ্যাটস ওয়াই এই বইগুলোর মানে প্রতি বছর হয়তো আমাকে লিস্টে বলতে হবে এগুলো পড়েছি। এরকম কয়েকটা বই আছে যেগুলো আমি প্রতিবারই পড়ি এবং এগুলোর এক একটা চ্যাপ্টার নিয়ে মাঝে মাঝে দু একটা ভিডিও করি। তো এগুলোও পড়তে পারেন, অ্যাটমিক হ্যাবিটসটা পড়তে পারেন, যেহেতু নামটা বলেই ফেললাম। এই বইটাও আপনার অনেক হেল্প করবে আপনি যদি পড়েন। প্রত্যেকটা লাইনের মধ্যে এমন এমন আপনি ইনসাইট পাবেন যেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, যদি আপনি শুধু না পড়ে লাইফে যদি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে এখানে এক্স্যাক্টলি কি মিন করেছে, আমার সাথে কত রিলেটেবল, আমি আমার লাইফে কিভাবে কাজে লাগাতে পারি বা আমার সাথে কাজে লাগানো যেতে পারে কিনা, লাগালে আমার কি উপকার হবে, এই ধরনের যদি একটু ভাবেন, ব্রেন স্টর্মিং করেন, তাহলে এগুলো আপনার কাজে লাগবে। তো এই হচ্ছে তিনটা সিনেমা, তিনটা বইয়ের নাম বললাম। আচ্ছা, 2026 সালে কি করব সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করা যেতে পারে। 2026 সালে কি করব সেটা আসলে বলতে পারছি না। কিছু প্ল্যান থাকে কিন্তু প্ল্যান ওয়াইজ কাজ করা হয় না, সো প্ল্যানটা বলতে পারছি না। জাস্ট সবারই প্ল্যান থাকা উচিত, এটুকু বলবো যে আপনাদেরও প্ল্যান থাকা উচিত কি করব। কতটুকু এক্সিকিউট করতে পারবেন না পারবেন সেটা সময় বলে দিবে। বাট আমাদের অবশ্যই একটা প্ল্যান থাকা উচিত যে আমরা এইটা অ্যাচিভ করতে চাই, এটা করতে চাই। তাহলে একটা মাইল ফলক থাকে। আমি একটা বইয়ের রেফারেন্স আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এটা সম্ভবত জেমস ক্লিয়ারের বই। না, এটা হচ্ছে স্টিভেন কোভের বই। তো এই বইয়ের মধ্যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি নিজের টার্গেট সেট করতে হলে আপনার একটা ফর্মুলা আছে যে আপনি কিভাবে টার্গেট সেট করবেন। খুবই সহজ ফর্মুলা, সেটা হচ্ছে জাস্ট আপনার লাইফের শেষ দিনের কথা একবার চিন্তা করেন, কল্পনা করেন শেষ দিনের কথা। সেটা যদি করতে পারেন তাহলে আপনার লাইফের টার্গেট আপনি এখনই সেট করতে পারবেন। এটা কোনোভাবে কঠিন হবে না আপনার জন্য, আপনি যে অবস্থায় থাকেন না কেন এখন। আমরা ভাবি না যে আমরা যখন মারা যাব, লাইফের শেষ বলতে তো মৃত্যু, রাইট? মৃত্যুর পরে আমাদেরকে আমরা কিভাবে দেখতে চাই? যে মৃত্যুর পরে যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে কি অনেক মানুষ আসবে, অনেক মানুষকে আমাদেরকে স্মরণ করবে, অনেক মানুষ কি আমার জন্য মন খারাপ করবে, নাকি মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ খুঁজে পাওয়া যাবে না, বা মানুষ দুদিন পরে ভুলে যাবে? এরকম কি রকম হিসেবে দেখতে চাই? যে আপনি যদি চান যে আপনার মৃত্যুতে পৃথিবীর বড় বড় লিডাররা চলে আসবে আপনার ফিউনারেলে, তাহলে আপনার লাইফটা ওইভাবেই সেট করতে হবে যে আপনাকে নিজেকে ওই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে জীবনে, যেরকম গুরুত্বপূর্ণ হলে আপনার জীবনের শেষে, আপনার যখন জীবন শেষ হয়ে যাবে তখন যেন সারা পৃথিবীর মানুষ তো থাকবেই, প্লাস সারা পৃথিবীর যেসব লিডার্সরা রয়েছে তারাও যেন খুব ধাক্কা খায় যে এই ব্যক্তি চলে গেল। আপনার ফিউনারেলে তারা জেট ভাড়া করে চলে আসবে, প্লেনে করে চলে আসবে জাস্ট জয়েন করার জন্য, একবার শেষবারের মতো আপনার সাথে মিট করার জন্য। এই লেভেলে যেতে হলে আপনাকে ওই লেভেলের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তা করতে হলে যা যা করার সেটা আপনি নিশ্চয়ই এখন থেকে অ্যানালাইসিস করে করে বের করবেন, আমাকে আর কি কি করতে হবে, আমার সেই যোগ্যতা আছে কিনা, না থাকলে অর্জন করতে হবে। সিম্পল না? একদম সিম্পল। লাইফের টার্গেট সেট করার জন্য যদি মনে করেন যে ওটা কঠিন, তাহলে আর কি করা যেতে পারে?
এরকম ধাপে, ধাপে আপনি বের করতে পারেন যে একদম জীবনের লাস্ট স্টপেজটা দিকে তাকাবেন। তাকিয়ে আপনি সেট করুন যে আপনি ওই সময় কি হওয়া উচিত। তাহলে সহজে আপনার লাইফের টার্গেট সেট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে আমার খুবই ভালো লাগবে। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। গুড বাই।